আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে জানাই গুড মর্নিং। আজকে শনিবার, সকাল এখন 7:30 মতো বাজে। ছুটির দিন, ভেবেছিলাম একটু ঘুমোবো, একটু আরাম করে ঘুমটা হবে, কিন্তু অভ্যাসটা এমন হয়ে যায় সপ্তাহের প্রত্যেকটা দিন সকাল সকাল উঠে আসলে এই ছুটির দিনটা আর ঘুমানো যায় না। কি সুন্দর লাগছে সকালটা, দেখেছেন? এত ঝলমলে রোদ উঠেছে আর সূর্যের তাপটা দেখেছেন কি সুন্দর লাগছে বাবা, আকাশটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ভাবলাম ঘুমটা যখন ভেঙে গেছে তাহলে আর বিছানায় শুয়ে গড়াগড়ি করে লাভ নেই। উঠে পড়েছি, উঠে বাইরের দিকটাও চলে এসেছি। একটু গাছগুলো দেখি, গাছগুলোর মাটিগুলো শুকিয়েও গেছে। আজকে পানি দিতে হবে। ওই কয়েকদিন আগে পানি দিয়েছিলাম। প্রত্যেকদিন পানি দেওয়া হয় না, কিন্তু যদি বেশি রোদ হয়, গরম হয়, তাহলে মাটিগুলো শুকিয়ে গেলে আবার পানি দিতে হয়। কি সুন্দর লাগছে বলেন গাছের কালারটা। চলুন, যেহেতু উঠে পড়েছি, রান্নার জোগাড়যন্ত্র করি। কি রান্না করব সেটা ভাবতে ভাবতে মনে করলাম যেহেতু ছুটির দিন, তাহলে একটু বিরিয়ানি রান্না করি। আর বাসার পাশে কয়েকজন আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু দাওয়াত করে নেব। রাতের খাবারটা সবাই একসাথেই খাবো। ওনারা যদি সুযোগ পায় আর যদি আসতে সম্মতি জানায়, সেভাবে রান্নাবাটার যোগাযোগ শুরু করে দিয়েছি। এখানে মুরগি রান্না করব। প্রথমে মুরগিটা ম্যারিনেট করব। মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি আর কি। ম্যারিনেট করার জন্য সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আর কয়েক চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে ম্যারিনেট করলে দারুণ ভালো একটা ফ্লেভার আসে এবং মজাটাও খুব সুন্দর হয়। সব রকম গুঁড়ো মশলাই দিয়েছি, হলুদ গুঁড়োটাও ছাড়া। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, টক দই সব কিছু দিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে এটা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই হয়ে যায়, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2-3 ঘন্টাও এটা রাখতে পারেন, তাহলে টেস্টটা বেড়ে যায় আরও দ্বিগুণ। হয়ে গেছে ম্যারিনেট করা, এখন এটা রেস্টে রেখে দেব। আমার হাতে কিছুটা সময় আছে, আমি দেখি যদি 1-2 ঘন্টা রাখতে পারি। তো কি দেখেন, এখন ঢেকে দিয়ে এটা সুন্দর মতো করে রেখে দেব। চলুন তাহলে এবার ঝটপট রান্নাটা শুরু করি। এখানে ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি। প্রথমে তেলটা গরম করে নেব। ব্রয়লার মুরগি, জানেন তো আমি ব্রয়লার মুরগি যেদিন নিয়ে আসা হয়, কাটা হয়, বাছা হয়, সেদিন আর খেতে পারি না। তাই একটু তেলে সুন্দর মতো একটু লাল লাল করে ভেজে নেব। ওই অল্প একটু পানি ছাড়তে দেওয়া যাবে না, পানি ছাড়ার আগে একটু হাই ফ্লেম দিয়ে গ্যাসটাকে তারপরে ভেজে তুলে নেব। কারণ ভেজে নিলে গন্ধটাও চলে যায় ব্রয়লারের ভিতর থেকে এবং খেতে মজা লাগে, ভারী সুন্দর। মুরগিটা কেটে সুন্দর মতো ধুয়ে এটা আমি কিছুক্ষণ লেবু মাখিয়েও রেখে দিয়েছিলাম, তাতেও মুরগির গন্ধটা চলে যায় অনেকটাই। আর গন্ধটা থাকলে রান্নাটা যতই মজা করে করেন, কিন্তু ওই গন্ধের জন্যে অনেকেই খেতে পারে না। আমি তো একদমই খেতে পারি না। আমি মুরগি যেদিন কাটা বাছা করে রান্না করি সেদিন তো খেতে পারি না, আর যদি গন্ধ আসে তাহলে আমার খাওয়া শেষ। প্রায় হয়ে গেছে ভাজা, এখন পানি ছেড়ে দেবে, আর বেশিক্ষণ রাখবো না, এখন তুলে নেব। কারণ পানি ছেড়ে দিলেই এখানে সিদ্ধ হয়ে যাবে, পরে আবার কষাতে কষাতে সিদ্ধ হলে গোস্তগুলো খুলে খুলে আসবে। আর সুন্দর মতো একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এর গন্ধে ঘ্রাণে আমার ঘরটা একদম মো মো করছে। দারুণ সুন্দর একটা কালারও এসেছে কিন্তু। আজকে ছুটিটা যেমন আমরা স্পেশাল কোনো একটা কারণে পেয়েছি, তো স্পেশাল ছুটিতে এই স্পেশাল রান্নাটাই আসলে শোভা পায়। আজকে ঈদে মিলাদুন নবী, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আজকের এই দিনে 12ই রবিউল আওয়াল 1400 বছর আগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে জন্মগ্রহণ করেছিলেন। আর সবথেকে বড় আনন্দের খবর, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন এই খবরটা আগে থেকেই দুনিয়ার আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি সবাই জানতেন, এবং সব কিছু ঠান্ডা আবহাওয়ায় পরিপূর্ণ হয়ে গেছিল, শান্তিপূর্ণ যেটাকে বলে আর কি। আমরা ওনারই উম্মত, এটাই আমাদের পরম পাওয়া এবং গর্বের ব্যাপার যে আমরা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমার মশলাটা এখানে কষা হয়ে গেছে, এখন মুরগি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই দিনে আমরা যদি রোজা রাখতে পারি, আমরা বেশি বেশি দুরূদ পড়তে পারি এবং দান সদকা এগুলো করতে পারি, এগুলোর অসম্ভব ফজিলত, অসম্ভব নেকির কাজ হবে। তো আজকে একটু মিলাদ মাহফিলও করে নেব, অল্প একটু দোয়া করে নেব আর কি, কয়েকজন মিলে। সেই জন্যই এই রান্নাবাড়ার আয়োজন। আর ছুটিরও দিন, সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়াও হবে, একটু দোয়া দুরুদ পড়াও হবে।
অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটা। কষানো প্রায় কমপ্লিটের দিকে। অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ মতো, বেশি না, অল্প একটু দিয়ে দিলেই হয়ে যায়। এখন এটা তুলে রাখবো। তুলে রেখে এই তেলে এই যে মশলাটা আছে, এখানে আসলে তেলটা নেই, তেলটা পুরোটাই মুরগির সাথে মিশে গিয়েছে। এখানে অল্প একটু তেল দিয়ে এই মশলাতেই আবার সুন্দর মতো কলার চাল যে আছে সেগুলো ভেজে নেব। কয়েকটা তেজপাতার টুকরো আর দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। তেলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতোই। এখন চালগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত চালগুলো একটার সাথে আরেকটা একদম আলাদা হয়ে যাবে, লেগে থাকবে না, ততক্ষণ পর্যন্ত চালগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি মেজারমেন্ট করে দিয়েছি। 1 কেজি চালে প্রায় 2 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে টকবক করছে তাই একটু ঢেকে দিলাম। পানিটা না উপরে উপরে পলক হয়ে উঠে আসছিল। তাই আমি অতটাও রান্নায় পারদর্শী না, কিন্তু কিছুটা মাকে জিজ্ঞাসা করে এবং ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করা আর কি। হয়ে গেছে, পানিটা টেনে গেছে অনেকটাই। এখন মাংসটা দিয়ে দেবো এখানে। আমি কিছুটা মনে মনে করেও রান্না করি। আমার দাদি কিভাবে রান্না করতো, আমার নানি কিভাবে রান্না করতো, আমার অনেকটাই ছোটবেলার সময়টা আমার নানি বাড়িতেই কেটেছে। আমি পড়াশোনা আমার নানি বাড়িতেই করেছিলাম, সেই সূত্রে নানি বাড়িতেই থাকা। আমার নানির রান্না অসম্ভব মজা, অসম্ভব মজা হতো এবং আমরা মজা করে খেতাম। তো ওনার রান্নাগুলো উনি কিভাবে করতো সেগুলোই মনে করে করে অনেক সময় আমি সেভাবে রান্না করার চেষ্টা করি। আসলে সংসার হয়ে গেলে মেয়েদের রান্নাটা তো শিখতেই হয় বলেন। আমরা জব করি, যেই প্রফেশনেই থাকি না কেন, কেউ শখের বশে আমাদের রান্না করতে হয়, আবার কারো প্রয়োজনের বোধে রান্না করতে হয়। কিন্তু আমার রান্না বাড়া করতে ভীষণ ভালো লাগে। নতুন নতুন রান্না ট্রাই করতে, নতুন নতুন রান্না শিখতে খুব ভীষণ ভালো লাগে। আমি অনেকটাই শখের বশে রান্না করি। আমার রান্না করতে যেহেতু ভালো লাগে, সেহেতু আমার কাজ বাজ শেষ করে, আমার প্রফেশন লাইফের জব, সেটা কাজ শেষ করে আমি বাসায় ফিরে আমার ইচ্ছাতেই আমি সম্পূর্ণ রান্নাবাড়া শিখি এবং রান্নাবাড়া করার চেষ্টা করি। কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। এখন ঢেকে দিয়ে একটু দমে বসিয়ে দিলে ব্যাস রান্না কমপ্লিট। এটা ননস্টিকের প্যান, তারপরেও একটু তাওয়া দিয়ে দিব নিচের দিকে। আজকে কাঁচা কলার কাবাব বানাবো, সেটাও আমি প্রথমবার ট্রাই করছি। এজন্য কাঁচা কলাগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখানে 4টা কলা নিয়েছি। এখন এটা সুন্দর মতো করে চটকে নেব আগে। এই প্লেটটাতেই চটকে নেব। খোসাগুলো ভালো মতো ছেড়ে নেব। আচ্ছা, কাঁচা কলার খোসা দিয়েও নাকি অনেক কিছু বানানো যায়, সেটা সিদ্ধ করে বা কাঁচায় বেটে হয়তো ভর্তা বানানো যায়। আচ্ছা, কে কে বানান একটু কমেন্টে জানিয়েন তো। আমি তো আসলে কখনো বানাইনি। যদি আপনাদের কমেন্ট আসে তাহলে ট্রাই করব এক সময়। ছেলা হয়ে গেছে এখানে সবগুলো। এখন ভালো মতো হাত দিয়েই চটকে নেব। গ্লাস দিয়ে চটকাতে গেছিলাম, কিন্তু আসলে ছিটকে ছিটকে যাচ্ছে। যদি পড়ে যায় আবার বালু টালু লেগে গেলে খেতে খেতে দাঁতে পড়বে, সেটা আর ভালো লাগবে না। তাই আমি হাত দিয়ে এখানে সুন্দর মতো করে চটকে নেব। কাঁচা কলা খাওয়াটা অনেকটাই উপকার আমাদের, যেহেতু এটাতে প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম সব কিছুই রয়েছে। এটা পেট পরিষ্কার করতেও ভীষণ উপকার হয়, কারণ আঁশযুক্ত খাবার আমাদের পেটের জন্য প্রচণ্ড ভালো। তাই যেভাবে পারি কাঁচা কলা দিয়ে মাছ রান্না করা, বা কাঁচা কলার ভর্তা বানানো, বা কাঁচা কলার এভাবে কাবাব দিয়ে বানানো, বা কাঁচা কলার আরও চিপসও বানানো যায়। আমি একদিন আপনাদের সাথে চিপসটা ট্রাই করব। অন্যান্য সবজির সাথেও কাঁচা কলা যদি আপনি দিয়ে রান্না করেন, সেটার টেস্টও অনেক সুন্দর হয়। আর আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক সময় ভ্যানে দেখি না যে সব রকম ফল দিয়ে, বড়ই, কাঁচা কলা, তেঁতুল, তারপরে আমড়া, এগুলো দিয়ে একটা ভর্তা পাওয়া যায়। কি সুন্দর মজা লাগে বলেন। কে কে খেয়েছেন? আমি তো প্রচুর বাইরে গেলে খাই। হয়ে গেছে চটকানো সুন্দর মতো। এখন তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প একটু রসুন কুচি এখানে ভেজে নেব। রান্নাটা কিছুটা আসলে আর্টের মধ্যেই পড়ে। কত সুন্দর আমরা রান্না করতে পারি, শিখে যাই। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখানে, আর রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দর মতো করে ভেজে নিলেই তারপরে বাস হয়ে যাবে। হয়ে গেছে এখানে ভাজা। দেখেছেন কি সুন্দর একটা কালার হয়েছে, দারুণ লেগেছে, কিন্তু ঘ্রাণটাও বেরিয়েছে সুন্দর। ওই তেলেই কলাটা যে চটকে রেখেছিলাম সেটা আর অল্প একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়েই ভেজে নেব, তাহলে তেলের মধ্যে ভেজে নিলে সেটা কাবাব বানাতে সুবিধা হবে। একটু তেল তেল হবে, আর হাতে তেল লাগিয়ে নিলেই সুন্দর মতো গোল করে বানানো যাবে। এটা হালকা একটু ভেজে নেব, বেশি লাল লাল করব না। আর অল্প একটু গরম তেলে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপরে বানানো শুরু করব। হয়ে গেছে প্রায়। এভাবে একটু মিক্সড করে নিলেই বাস হয়ে যাবে, বেশিক্ষণ রাখা লাগবে না।
দাঁড়ান, এটা নামাই একটু ঠান্ডা হতে দিই। ঠান্ডা না হলে গরম গরমে হাত দিয়ে বানানো যাবে না, হাত একদম লাল হয়ে যাবে। তো এখানে ঠান্ডা হয়ে গেছে, এখানে অল্প একটু এখন গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। এগুলো আসলে ওই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছি জানেন। তাহলে এখানে দিয়ে দিই অল্প একটু লবণ, স্বাদ মতো যে যেভাবে লবণ খান সেভাবে দিয়ে দেবেন। আর অল্প একটু মরিচের গুঁড়া দিতে হবে। মরিচের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। তারপর একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, ওই সব গুঁড়ো মশলা আর কি দিয়ে সুন্দর মতো করে চটকে নেব। একটা ডিম ভেঙে দিয়ে দেবো এখানে। তারপর সুন্দর মতো ডিমটার সাথে আর মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে তারপরে বানানো স্টার্ট করব। মাখানো হয়ে গেছে সুন্দর মতো, কি সুন্দর হয়েছে বলেন। এখন হাতে তেল মাখাতে হবে, একটু আঠা আঠা হয়ে গেছে তো। আর এই ডিমটা ভেঙে নিয়েছি, এটাতে বানিয়ে বানিয়ে এটার মধ্যে ডিপ করে তারপরে তেলে ভাজবো। তাহলে সুন্দর মতো একটা ঘ্রাণ আসবে এবং মজা হবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। এখানে ২-৩টা আগে বানিয়ে নিই। দাঁড়ান, তারপরে একসাথে ভাজবো, কারণ ভাজার সময় এদিকে বানাতে গেলে ওইদিকে আবার পুড়ে লেগে যায়। কাবাবগুলো দাঁড়িয়ে থেকে উল্টাপাল্টাই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন। এখন প্রথম এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দেব এটা সুন্দর মতো করে। একটু মোটা মোটা হয়ে গেছে, একটু পাতলা হলে হয়তো আর একটু সুন্দর হতো, কিন্তু যাই হোক যেটা হয়েছে সেটাই ভালো। এখন উল্টা পাশে এটা সুন্দর মতো লাল লাল হয়ে গেলে ব্যাস হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে বলেন, ঘ্রাণটা কিন্তু বেরিয়েছে দারুণ। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, ঘরটা মো মো করছে। প্রথম ব্যাচটা হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচটাও এখানে দিয়ে দিচ্ছি। ওটা আমি তুলে নিয়েছিলাম, তেলটা ঝেড়ে সুন্দর মতো করে তুলে রেখে দিয়েছি। এখন এই দ্বিতীয় ব্যাচটা হয়ে গেলে ব্যাস শেষ হয়ে যাবে। এই কাবাবটা দারুণ মজার হয়। আমি অনেকটা মার মুখে শুনেছি যে কচা কলার কাবাব খুবই সুস্বাদু হয় যদি ভালো মতো বানাতে পারো। যেমন আমরা চিকেন কাবাব খাই বা বিফ কাবাব খাই, যেমন গোস্ত দিয়ে বানালেই খুব মজা লাগে, ঠিক তদ্রূপ এটাও খুব মজা হয়। এটাও একটু উল্টে পাল্টে দিই, নাহলে পুরা লেগে যাবে। কিন্তু বানাতে হবে মন দিয়ে এবং ভালোবেসে। আপনি খুব সুন্দর করে বানাবেন, আপনার খাবারটা হবে সেরকমই সুস্বাদু এবং পরিবারের সবাই খেয়ে আপনার নামই করবে, কেউ আর দুর্নাম করবে না। যাই হোক, কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এগুলো। এখন তুলে নেব, তুলে নিয়ে তেলটা ছেঁকে তারপরে রেখে দিতে হবে। দাঁড়ান, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কত ট্রাফিক, নবী রাসূলকে মনে করে জুলুস যাচ্ছে এখানে। অনেক ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার হুজুরেরা সবাই মিলে যাচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।